তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে কটূক্তি করায় সালাউদ্দিন টুকুকে চরম গণধোলাই দিলেন এনসিপির সমন্বয়করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি মন্তব্য দেশজুড়ে তীব্র বিতর্কের ঝড় তুলেছে। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। তিনি আরো যোগ করেন, আজকের জেনজি যদি ইনকিলাব বলে তবে আমার রক্তক্ষরণ হয়। এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করে। অনেকে এটিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি অসম্মান হিসেবে দেখছেন, যেখানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ছিল আন্দোলনের প্রধান মন্ত্র। জুলাই বিপ্লবে প্রায় 1400 শহীদের রক্তের বিনিময়ে এই স্লোগান দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হয়েছে বলে দাবি করেছেন সমালোচকরা। ইনকিলাব হাসান মাহমুদ টুকু 1947 সালের 25 মে সিরাজগঞ্জের শিয়ালকল ইউনিয়নের কয়েলগাদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের নেতা এবং 1963 সালে পাকিস্তান সরকারের শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। বিভিন্ন নথি অনুসারে তিনি 1969 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন এবং বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেননি বলে অভিযোগ উঠেছে। টুকু নিজে 1986 ও 1988 সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দিয়ে 2001 সালে সিরাজগঞ্জ 2 আসন থেকে জয়ী হন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী হন। 2007 সালে দুর্নীতির অভিযোগে 9 বছরের কারাদণ্ড পান, যদিও পরে হাইকোর্টের খালাস পান। দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর জুলাই বিপ্লবের সফলতার পর 6 অক্টোবর 2024-এ দেশে ফিরে আসেন তিনি। ফিরে এসে তিনি বলেছিলেন, 1971 সালের 16 ডিসেম্বরের মতো অনুভব করছি। 2025 সালের সেপ্টেম্বরে আপিল বিভাগে খালাস পান এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মন্ত্রী হন। মন্ত্রীর এই বক্তব্যের পর নবনির্বাচিত সংসদ সদস্য ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ ইফতারের পরপরই ফেসবুকে স্ট্যাটাস দেন শুধু দুটি শব্দ, ইনকিলাব জিন্দাবাদ। এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে লাখ লাখ রিয়াকশন, কমেন্ট ও শেয়ার পায়। অনেকে এটিকে মন্ত্রীর বক্তব্যের সরাসরি প্রতিবাদ হিসেবে দেখছেন। একজন নেটিজেন লিখেছেন, যে স্লোগান দিয়ে হাসিনাকে বিদায় করা হয়েছে, সেই স্লোগানে আজ মন্ত্রী হয়ে চুলকানি উঠছে। এরা কি গণ অভ্যুত্থানের সুবিধাভোগী? আরেকজন বলেন, জুলাইয়ের 1400 শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় এসে এখন ইনকিলাবকে বিদেশি ভাষা বলা হচ্ছে। এটা কি জুলাইয়ের গাদ্দারি নয়? বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল ও সংগঠন মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। জামায়াতের এক নেতা বলেন, এই মন্তব্য ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণ আকাঙ্ক্ষাকে অস্বীকার করার শামিল। ইনকিলাব উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে উদ্ভূত। ইতিহাসবিদদের মতে ইনকিলাব জিন্দাবাদ উপমহাদেশের ঔপনিবেশিক বিরোধী সংগ্রাম থেকে জন্ম নেওয়া স্লোগান। ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন আন্দোলনে এটি বিপ্লবী আবেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি, কারণ এতে জাতীয় ঐক্যের ক্ষতি হতে পারে। এই বিতর্ক বিএনপি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কেউ কেউ বলছেন এটি দীর্ঘমেয়াদে দলের পতনের কারণ হতে পারে। অন্যদিকে মন্ত্রী টুকু তার বক্তব্যে অটল রয়েছেন এবং বলেছেন, তিনি ভারতের দালাল বলা হলেও পরোয়া করেন না। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে ভাষা নিয়ে নোংরা খেলার নতুন অধ্যায় যোগ করেছে। জুলাইয়ের চেতনা কি এখনো জীবিত, নাকি ক্ষমতার স্বাদে বিস্মৃত হয়ে যাচ্ছে? এই প্রশ্ন এখন সবার মনে। দেশবাসী অপেক্ষায় এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি আগামী 12 মার্চ সংসদ অধিবেশন আহ্বান করবেন বলেও জানিয়েছেন তিনি। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শোনা যাচ্ছে যে পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসতে পারে। সেটা কি শিগগিরই আসবে নাকি আরো দেরি হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা হয়, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায় তা নিয়ে আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে 15 দিন আগে করতে হবে। এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি এবং মার্চের 12 তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সালাউদ্দিন আহমদ বলেন, সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন, সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি বলেন, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যেসব বিষয় থাকবে সেগুলো সংসদের নৈমিত্তিক কার্যক্রম। নতুন রাষ্ট্রপতি ও স্পিকার নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সালাউদ্দিন আহমদ বলেন, না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি, তবে স্পিকার নির্বাচন পরে হবে বলে জানান তিনি। প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা। রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন পাটোয়ারি নামে এক ছাত্রদল নেতা। শনিবার সন্ধ্যা 7:30টায় সদর উপজেলার শহীদ ওয়াবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি। প্যারোলে মুক্তি পাওয়া মোহাম্মদ আলাউদ্দিন পাটোয়ারি রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। তার বাবার নাম শুকুর পাটোয়ারি। আলাউদ্দিন অস্ত্র মামলায় কারাগারে আছেন। জানা গেছে, শনিবার দুপুরে আলাউদ্দিন পাটোয়ারির বাবা শুকুর পাটোয়ারি মারা যান। বাবাকে শেষ দেখা দেখতে ও জানাজায় অংশ নিতে তার পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা 6:30 থেকে 8টা পর্যন্ত 1.5 ঘন্টার জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেয়। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবারও কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। উল্লেখ্য, গত 1 ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদা সহ আলাউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন আলাউদ্দিন। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগে। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। রোববার নির্বাচন কমিশনে এই কথা জানান তিনি। বিএনপি চেয়ারম্যান বগুড়া 6 আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর ভোটের আগে শেরপুর 3 আসনের একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের প্রার্থী মনোনীত করবে। মূলত তারাই নির্বাচন হবে। দলগুলোর প্রাথমিক কার্যক্রমও শুরু করেছে। তিনি বলেন, বিধি অনুযায়ী শপথ গ্রহণের 90 দিনের মধ্যে এই নির্বাচন শেষ করতে হয় এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল হবে। সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকায় আমিরের স্ত্রী সহ শীর্ষ নেত্রীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68টি আসনে জয়ী জামায়াতে ইসলামী সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 11 থেকে 12টি আসন পেতে যাচ্ছে। এই আসনগুলোতে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে দলটির নীতি নির্ধারণী পর্যায়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় দলের আমির ডক্টর শফিকুর রহমানের স্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার স্ত্রী ও মহিলা বিভাগের কেন্দ্রীয় নেত্রীদের নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্র অনুযায়ী সংরক্ষিত আসনে অগ্রাধিকার পেতে পারেন আমিরের স্ত্রী আমেনা বেগম, যিনি আগেও সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবার রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও আলোচনায় রয়েছে। সাংগঠনিক নেত্রীদের মধ্যে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকী, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভিন, সাবেকুন নাহার এবং ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মার্দিয়া মমতাজের নাম শোনা যাচ্ছে। জামায়াতের নীতি নির্ধারকদের মতে, যেসব এলাকা থেকে দলটির কোনো সংসদ সদস্য নির্বাচিত হননি সেসব অঞ্চলের যোগ্য ও নেতৃত্ব দানে সক্ষম নারী নেত্রীদের সংরক্ষিত আসনে প্রাধান্য দেওয়া হতে পারে। মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা ইতিমধ্যে দলের আমিরের কাছে পাঠানো হয়েছে। তিনি এটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদে উপস্থাপন করবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরো জানান, যোগ্য নারী নেত্রীদের পাশাপাশি ভৌগোলিক প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।